নমস্কার, সীমান্ত বার্তায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি টিনা। এবার দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। করোনা অতি মহামারী পরিপ্রেক্ষিতে আর্থিক সমস্যার মুখোমুখি যখন প্রত্যেকেই, তার উপর অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য গগনচুম্বী হওয়ায় মহাফাকড়ে আম জনগণ। গৃহিণীদের রান্নাঘর সামলাতে হিমশিম খেতে হচ্ছে। ভোজ্য তেল, রান্নার গ্যাস, শাকসবজি সহ নিত্য সামগ্রী সবই যেন নিয়ন্ত্রণের বাইরে। আমজনগণের সমস্যার কথা চিন্তা করে সরব হলেন বামপন্থী সংগঠন, বিশেষ করে সিআইটিইউ, সারা ভারত কৃষক সভা, এসএফআই, ডিওয়াইএফআই। শহরের শম্ভুসাগর উদ্যানের সড়কের দুটি দিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনের অধিকাংশ কর্মীরা। বন্ধ করো, বন্ধ করো। চলবে সংগ্রাম চলছে, চলবে সংগ্রাম চলছে, চলবে চলছে, চলবে। এখো 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 ইনকলাব জিন্দাবাদ, সারা ভারত কৃষক সভা জিন্দাবাদ, সিআইটিইউ জিন্দাবাদ, সিআইটিইউ জিন্দাবাদ, সারা ভারত কৃষক সভা জিন্দাবাদ, সিআইটিইউ জিন্দাবাদ। প্রয়োজন দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে বিক্রি কমাতে হবে। পেট্রোল, ডিজেল, রান্না গ্যাসের অবিলম্বে কমাতে হবে। দর কমাও, নইলে গতি ছেড়ে দাও। গণপতির দর কমাও, নইলে গতি ছেড়ে দাও। লকডাউনের কাজ নাই, সস্তায় খাদ্য ওষুধ চাই। একদিনের চলছে চুরি, আর কত জোয়ার চুরি। একদিনের চলছে চুরি, আর কত জোর চুরি। খাদ্য নাই, খাদ্য নাই, মোদী সরকারের দরকার নাই। এই মুহূর্তে মানুষের যেটা প্রধান দাবি, সেই দাবি মূল্যবৃদ্ধি রোধের দাবি। যে মূল্যবৃদ্ধি, আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, পেট্রোল, ডিজেল, গ্যাস এবং আমাদের যেটা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, সেখানে প্রতিটা জিনিস, ভোজ্য তেল থেকে শুরু করে ওষুধপত্র, প্রতিটা জিনিসের যেভাবে মূল্যবৃদ্ধি একদম আকাশচুম্বী, সেই দিকে সরকারের কোনো লক্ষ্য নেই। বরং সরকার একদম পরিকল্পিতভাবে আমাদের দেশের যে পেট্রোল, ডিজেলের দাম, এটা আমাদের দেশের ইতিহাসে এই ধরনের মূল্যবৃদ্ধি আর কখনো ঘটে নাই। এই পরিস্থিতি, যেখানে করোনা পরিস্থিতি, এই করোনা পরিস্থিতিতেও আমাদের এই সরকার যে তার ভ্যাকসিন পলিসি, সেই ভ্যাকসিন পলিসিটাও সরকার, সেখানেও একটা দুর্নীতি চলছে। সেই দুর্নীতির বিরুদ্ধে আজকে আমরা এই প্রতিবাদ করছি। আমরা একটু আগেই মধ্যাহ্নভোজন কর্মচারীদের দাবি নিয়ে আমরা এই এলিমেন্টারি অফিসে, জেলা এলিমেন্টারি অফিসে আমরা সেটা একটা স্মারকপত্র দিয়েছি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, এবং আমরা সাথে সাথে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা সেই স্মারকপত্র দিয়েছি। কারণ আপনারা জানেন যে আমার রন্ধন কর্মীরা আমাদের এই সমাজের সবচেয়ে দুস্থ, সবচেয়ে গরিব অংশের মানুষ, যারা মাত্র 1000 টাকা, তাদের বেতন মাত্র 1000 টাকা। আমাদের ভাবতে লজ্জা হয় যে দৈনিক মাত্র 33 টাকা 33 টাকা তাদের বেতন। এই বেতন সেটাও নিয়মিত না, প্রায় 5-6 মাস
তাদের বেতন বন্ধ। শুধু তাই না, এই সরকার ঘোষণা করেছিলেন যে তাদের 1000 টাকা থেকে 1500 টাকা তাদের, এটা বেতন না ভাতা জানি না, সেটা বৃদ্ধি করবে, কিন্তু এখন পর্যন্ত কেউ সেই 1500 টাকা তারা পায় নাই। যে আজকে আমরা এই যে মূল্যবৃদ্ধি, সেই মূল্যবৃদ্ধির সঙ্গে আমাদের দেশের সার্বিক যে অবস্থা, সেই সার্বিক অবস্থার সঙ্গে এই সরকারের যে নীতি, সেই নীতি সম্পর্কিত। তা আমরা সেই নীতিটা কি, সেই নীতি সরকার আমার দেশের বিদেশের বিভিন্ন কর্পোরেট মালিকদের স্বার্থে তারা কাজ করছে। তারা গরিব মানুষের জন্য তারা কাজ করছে না। গরিব মানুষ প্রায় প্রতিদিন অনাহারে তারা দিন কাটায়। আপনারা জানেন, এই লকডাউন পিরিয়ডে যখন মানুষে বাড়ির থেকে বেরোতে পারে না, তখন আমরা দাবি করেছিলাম এই সমস্ত গরিব মানুষদের জন্য খাদ্যদ্রব্য প্যাকেটজাত করে তাদের প্রতিটা বাড়িতে পাঠানো হোক এবং মানুষের কর্মসংস্থান যাতে হয়, সেই কর্মসংস্থানের জন্য তারা একটা ব্যবস্থা নিক। আমরা সরকারের কাছে দাবি করেছিলাম যে প্রতিটা পরিবার যাদের আয় একটা আয়কর মুক্ত, সেই আয়কর মুক্ত পরিবারদের মাসে 7,500 টাকা করে দেওয়া হোক। আপনারা জানেন যে এই অবস্থাতে দেশের মানুষকে রক্ষা করার জন্য মানুষের হাতে আজকে নগদ অর্থ যোগান দেওয়াটাই একমাত্র উপায়। আসাম সরকারের সমাজ কল্যাণ বিভাগে কর্মরত আধিকারিকদের জন্য করিমগঞ্জ জেলায় বিফল হল কেন্দ্রীয় সরকারের বয়স্ক বিপিএল লোকেদের স্কিম। করিমগঞ্জের মাননীয় সাংসদ ও 5 জন বিধায়কের কাছে অনুরোধ করলেন সমাজসেবক সুজন দেবরয় যে বিষয়টি নিয়ে সরব হওয়ার জন্য। জয় হিন্দ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা জিনিস আমি সবার কাছে তুলিয়া ধরতে চাইলাম, স্পেশালি করিমগঞ্জের 5 জন এমএলএ এবং আমরা সম্মানীয় বিধায়ক সাংসদ শ্রী কৃপানাথ মালা মহাশয়। জিনিসটা আমার মনে হয়েছে জিনিসটা তুলিয়া ধরা উচিত। কথা হয়েছে গিয়া দেখুন, বহুত মানুষের বহুত ধরনের স্বপ্ন থাকে, ঠিক আছে। যেরকম আমার একটা স্বপ্ন আছে, আমি একটা গাড়ি কিনতাম, তো কেউ স্বপ্ন আছে এমএলএ হইতো, কেউ এমপি হইতো, কেউ একটা বাড়ি বানাইতো, কেউ মোবাইল একটা কিনতো। স্বপ্ন ছোটো হোক বা বড় হোক, সব কিছু একটা স্বপ্ন থাকে। মানে এটা এমন কোনো কথা নাই যে কোটি টাকার জিনিসই স্বপ্ন, কিন্তু কেউ লাগে একটা সুন্দর একটা স্যান্ডেলও স্বপ্ন হইতে পারে যারা স্যান্ডেল নাই। আজকে তখন কথাটার উদ্দেশ্য হয়েছে গিয়া বহুত বিপিএল ফ্যামিলির বহুত বয়স্ক মানুষ এরকম আছেন যারা এটা স্বপ্ন থাকে, অথবা তার পরিবারেরও ইচ্ছা থাকে যে তার যদি একটা হুইল চেয়ার থাকতো, অথবা কানের মেশিন থাকতো, অথবা এরকম বহুত কিছু। এটা কিন্তু তারা স্বপ্নের মধ্যে পড়ে, কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশন তারা ভালো না থাকার দরুন তারা এইগুলা ছোটোখাটো স্বপ্নও পূরণ করতে পারে না। আজকে এই ফিলিংসটা আমি বুঝতাম না, কারণ আমি তো চলতে ফিরতে পারি, তো হুইল চেয়ারের ভ্যালু আমার কাছে নাই, জিরো। যেদিন আমি চলতে পারতাম না, ওই দিন আমার হুইল চেয়ারও কিন্তু 1 নম্বর, তখন গাড়ি ছাড়ি কোনো ম্যাটার নাই। তো সব কথার উদ্দেশ্য হইল, দেখুন সেন্ট্রাল গভর্নমেন্টের মোদী সরকার এবং স্টেট গভর্নমেন্টের সর্বানন্দ সানোয়ালের বিজেপি সরকার, তারা কিন্তু গরিবরা লাগিয়া অনেকগুলা স্কিম দিরা, অনেকগুলা মানে গরিবরার উন্নতির লাগিয়া তারা সাহায্য লাগিয়া অনেকগুলো স্কিম দিরা, কিন্তু দেখা যায় প্র্যাকটিক্যালি এইগুলা যখন করিমগঞ্জে আইয়া পৌঁছার তখনই স্কিমগুলা ফেইল খায়। আজকে এই কথার উদ্দেশ্য, আমি এই একটা অর্ডার কপি আছে আমার কাছে, এই অর্ডার কপির মাধ্যমে আমি আপনাকে বুঝিয়ে দিলাম যে কি জিনিসটা। বিগত 7 জুলাই গুয়াহাটি সোশিয়াল ওয়েলফেয়ার ডাইরেক্টর সোশিয়াল ওয়েলফেয়ার যে বিভাস মোদি এসিএস, তাই একটা অর্ডার ইস্যু করছিল। অর্ডারটা হয়েছিল গিয়া টু দ্য ডিস্ট্রিক্ট সোশিয়াল ওয়েলফেয়ার অফিসার, সব ডিস্ট্রিক্ট যেরকম কামরূপ, করিমগঞ্জ, হাইলাকান্দি, কাছাড়, সব ডিস্ট্রিক্টের সোশিয়াল ওয়েলফেয়ার অফিসারদের তাই বিগত 7 তারিখ একটা লেটার ইস্যু করছিল। ইস্যু করিয়া হয়েছিল রিগার্ডিং আইডেন্টিটি দ্য বেনিফিশিয়ারিজ অ্যান্ড সাবমিশন অফ ডাটা অফ সিনিয়র সিটিজেন সাফারিং ফ্রম এজ রিলেটেড ডিসএবিলিটিস বিলঙ্গিং টু বিপিএল ক্যাটাগরি। তো কইছে বিপিএল ক্যাটাগরির যারা গরিব মানুষ আছেন, যারা এজ রিলেটেড ডিসএবিলিটিস আছে, মানে বয়স্ক হয়, তারা যেসব কাজ মানে ডিসএবিলিটি বুঝলেন আপনারা, তে তারা ডাটা একটা সাবমিট করার লাগিয়া গুয়াহাটিতে গিয়া অর্ডার করিমগঞ্জ দেওয়া হয়েছে। ওই এই কপি আর কি, এটা আমার কথা নাই, এটাও কপির কথা কইলাম। গুয়াহাটিতে গিয়া করিমগঞ্জ সোশিয়াল ওয়েলফেয়ার অফিসার ডে গত 7 তারিখে একটা অর্ডার দেওয়া হয়েছে যে বিপিএল ক্যাটাগরির যারা বয়স্ক মানুষ আছে তাদের একটা ডাটা তারা সাবমিট করার লাগিয়া
14 জুলাইয়ের ভিতরে আরেকটা লাইন আমি কই দিই, সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউসড এ নিউ স্কিম, নেমলি রাষ্ট্রীয় বয়শ্রী যোজনা টু প্রোভাইড ফিজিক্যাল এইডস অ্যান্ড assistance living case to the senior citizens suffering from age-related disabilities who belong to BPL category. Scheme is নানি তো এখন কত হয়েছে কি, এটার কিন্তু জমা দেওয়ার লাস্ট ডেট আছিল গিয়া আপনার 14 জুলাই। ঠিক আছে, জাস্ট আপনি ইমাজিন করুন 7 তারিখ গুয়াহাটি থেকে অর্ডার ইস্যু হয়েছে, হওয়া হয়েছিল ডাটা করার লাগে, মানে কালেকশন করার লাগে, কিন্তু 14 তারিখ গেছে গিয়া এটার ব্যাপারে সারপ্রাইজিংলি করিমগঞ্জ সোশিয়াল ওয়েলফেয়ার অফিসার শ্রী জাগৃতি কালবার ম্যাডাম তাই কিন্তু ব্যাপারে জানেন না। এই কথাটা আমি কেমনে কইরাম, কারণ এই যে অর্ডার কপিটা এটা আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাইছিলাম। হোয়াটসঅ্যাপ গ্রুপে পাওয়ার লগেই আমি জাগৃতি কালবার ম্যাডামরে ফাটাইছিলাম। ফাটাই আমি তান্ডে ফোন করছি যে ম্যাডাম এরকম একটা স্কিম আইছে, আপনি জানেননি। ম্যাডামে আমার কইছেন ঠিক আছে আপনি লিস্টটা আমারে ফাটাই, মানে অর্ডার কপিটা। আমি অর্ডার কপিটা ফাটাইছি, এরপরে আমি 2 দিন তান্ডে পিং করছি লাইক এনি আপডেট ম্যাডাম, এমনি আপডেট ম্যাডাম। তাই আমারে হোয়াটসঅ্যাপে কোনো আপডেট দিছুন না, দেওয়ার কথাও নাই। ঠিক আছে, এরা বড় হাই লেভেল নেতা মন্ত্রী MLA এরাই রিপ্লাই দিলে দিতা, জেনারেল পাবলিকে মেসেজ করলে সেনেও রিপ্লাই দিতা। আমি এর লাগে তার উপরে রাগ করি না, প্রেশার অনেক বেশি আছে তার উপরে। ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে কি গরিবে এই স্কিমটা খেনে পাইল না, এটা মানে হার দুষেই জিনিসটা হইলো। আমি তাই যেহেতু কইছেন জাগৃতি কালবার ম্যাডাম, তাই কইছেন তার কাছে কোনো অর্ডার আইছে না, হইতে পারে। আমি হাইলাকান্দি এবং কাছাড়েও খবর লইছি, তারাও কইছে এই ব্যাপারে তেমন কিছু জানে না। কিন্তু ওখন আমার কথাটা হইল কি, আমি তো দোষ দিমু এই যে ডাইরেক্টর সোশিয়াল ওয়েলফেয়ার গুয়াহাটির শ্রী বিভাস মোদি ACS, তাই জিনিসটা ড্যাম শিওর সিরিয়াসলি লইছেন না, যার কারণে আজকে যদি অ্যাডভার্টাইজ হইতো একটা ডাটা যাইতো, যারা গরিব মানুষ আছে, যারা একটা হুইল চেয়ারের লাগে গত 5 বছর থেকে একটা স্বপ্ন আছিল তার মধ্যে যে চলো এটা হুইল চেয়ার যদি হইতো লাইফটা একটু সুন্দরভাবে কাটতো, কিন্তু না, সরকারে এত সুন্দর স্কিম দিল গরিব মানুষের লাগিয়া, কিন্তু এটা করিমগঞ্জে ইমপ্লিমেন্টই হইল না। আমার যেটা মনে হয় এটা হইতো আসিল করিমগঞ্জ সোশিয়াল ওয়েলফেয়ার থেকে একটা অ্যাডভার্টাইজমেন্ট হইতো আসিল যে খারা লাগে, তখন সবাই সোশিয়াল ওয়েলফেয়ারে জমা দিল নে লিস্ট, ওই লিস্টটা গেল না গুয়াহাটি থেকে গেল না এটা সেন্ট্রালও, এরপরে সেন্ট্রাল থেকে তারা জিনিস ফাটানি হইল না। তো আমার প্রশ্ন হয়েছে কি এই জিনিসটা খেনে হইল না, খার দায়িত্বহীনতা হইল না। এখান থেকে আমি একটা জিনিস আমি কইরাম, আমি জানি তাই খারাপ পাইবা, কিন্তু কিছু খোয়ার নাই। ঠিক আছে, আমার যে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের যে সোশিয়াল ওয়েলফেয়ার অফিসার তার মনে হয় আমি 12 তারিখ আমি মনে হয় জিনিসটা আমি তার নলেজও আনছিলাম। তার কিন্তু দায়িত্ব আছিল তাই 12 তারিখই স্টেট সোশিয়াল ওয়েলফেয়ার অফিসারের লগে মাতিয়া তাই এটা ডেট এক্সটেন্ড করতা, কিন্তু অথবা কাজ করতা, কিন্তু তাই সময় পাইছেন কিন্তু করছেন না। ঠিক আছে, তো আমি জানি আমার এটা লাইভর পরে আমার এমনিও প্রশাসনিক সবার লোক আমার সম্পর্ক নষ্ট, কারণ আমি তো বালা করে লগে মাতি না। ঠিক আছে, এনিওয়ে তো এটাই কথা। এবং আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনারা আজকের বার্তালিপি পেপারটা দেখে লিবা, সেখানে এই ব্যাপারেও তুলিয়া ধরা হয়েছে। ওখন দেখুন, ওখন এটা গরিব মানুষের যদি একটা স্কিম ফাইলায় তে কিতা হইব কইন, আর সরকারে তো ফ্রিতে দেয়, আপনারা তো যেটা দায়িত্ব আছিল আপনারা ঠিক করে করছেন না। এই ব্যাপারে আমি 5 জন MLA-রই আমি ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি এই ইস্যুটা কিন্তু আমি তুলিয়া ধরছিলাম, আইদার ফোনের মাধ্যমে হোক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা মেসেজের মাধ্যমে। আমি কোনো MLA থেকেও আমি কোনো সুন্দর রেসপন্স পাইছি না। বহুত জায়গাত বহুত MLA-রা পাইছিলাম না যে তারা আমি PL লগেও যোগাযোগ করছি, কিন্তু পজিটিভ রেসপন্স আমি কেউর কাছ থেকেও পাইছি না। তো আমি আবার লাইভের মাধ্যমে আমি আবার যারা আমার লাইভ দেখরা তারারে এই জিনিসটা কইমো যে আপনারা যদি কোনো নেতা মন্ত্রী MLA-রে সিনিয়া থাকেন, আপনারা তারারে প্রশ্ন করুন যে রাষ্ট্রীয় বয়শ্রী যোজনা কিতার লাগিয়া করিমগঞ্জ জেলায় লাগু হইল না, অথবা কিতার লাগি এটার অ্যাডভার্টাইজমেন্ট হইল না। ঠিক আছে, এটার লাগি দায়ী খারা। আর দেখুন সরকারে অতখান করে এটার এই সব জিনিসের লাগিয়া CM অথবা PM-রে তো দোষ দিয়া লাভ নাই, এটার লাগে হচ্ছে ডাইরেক্টরেটে দোষ দিতে। আপনি জানেন এই জিনিসটা ইনফরমেশন সঠিক কি সঠিক না লাগিয়া আমি গুগলের মধ্যে চিফ মিনিস্টার অফিস সার্চ করিয়ে এখানে ল্যান্ডফোন নাম্বারে ফোন করছি। ফোন করিয়ে যখন এটার ইনফরমেশন চাইছি, চিফ মিনিস্টার অফিস থেকে আমার আরেকটা ফোন নাম্বার দেওয়া হয়েছে, আমি ওই নাম্বারে যোগাযোগ করি না। আমি ওই নাম্বারে যোগাযোগ করার পরে আমার আরেকটা নাম্বার দেওয়া হয়েছে, আপনার ডাইরেক্টর সোশিয়াল ওয়েলফেয়ার এখানে যোগাযোগ করেন। ওই নাম্বারে যোগাযোগ করার পরে তারা আমার কইছে যে ডেট এক্সটেন্ড করা হইব, কিন্তু আজকে কত তারিখ ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে না। মানে পাবলিকের সরকারি টাকা তো, ঠিক আছে, যারা তো বেতন পাইরা তারা তো 90,000 1 লাখ টাকা পাইরা, একশো তো পাইরা নেই আমি জানি না। ঠিক আছে, আর দেখুন এক তো স্কিম আইসে অ্যাডভার্টাইজ হয়েছে না, মানুষে পান না, এরপরে যখন স্কিম অ্যাডভার্টাইজ হইব তখন দেখবা যারা গরিব না এরাও পর্যন্ত পাইলা, এইভাবে চলে। তো আমি লাইভের মাধ্যমে আমি 5 জন MLA, আমরা MP, আমরা বিভাগীয় আমরা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পরিমল শুক্লমধ্য মহাশয়, আপনারা আজজোর করিয়া কইরাম আপনারা বিষয়টা মাতুন ডাইরেক্টরের লগে মাতিয়া, যাতে এটার ডেট এক্সটেন্ড হয় এবং এটার যাতে অ্যাডভার্টাইজমেন্ট হয়। আজকে আমি চেষ্টা করবো আমি সবরে একটা ইমেইল অথবা চিঠি লেখার, যাতে এটার কেনে কিতা হইল
এবং আগামীকালকে যদি আমি করিমুজ থাকি সোমবারে দেন আমি ডিসি স্যারের লগে দেখা করিয়া আমি এটা চেষ্টা করবো। আর এই বিষয়ে যদি একটু কেউ ডিটেলস জানা থাকে কাইন্ডলি আপনারা আমারে জানাইবা, ঠিক আছে? দেখো ভাই, গরিব মানুষে তো তার হকর ফাইতো, সরকারে দিছে তো এখানে হইতো না, ঠিক আছে? থ্যাংক ইউ, জয় হিন্দ। নীলামবাজার ফার্মপাশা জিপির 5 নম্বর ওয়ার্ডের রাস্তা বিগত অনেক দিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। যাতায়াতের জন্য অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের। করিমগঞ্জের মাননীয় সাংসদ, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক, করিমগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আশিস নাথ বলেছিলেন যে 1 মাসের ভেতরে রাস্তার কাজ শেষ হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আজ অবধি রাস্তার কাজে হাত দেওয়া হয়নি। তাই আজ রাস্তাটি ঠিক করার দাবিতে এলাকায় বাসিন্দারা ধর্নাতে বসেন। যত সময় পর্যন্ত না রাস্তার কাম শুরু হচ্ছে অনশন চলছে চলবে, যত সময় পর্যন্ত না রাস্তার কাম শুরু হচ্ছে অনশন চলছে চলবে। বিগত অনেক বছর ধরে এই রাস্তার এই অবস্থা, কেউ আমরার কথা শুনে না। মাননীয় কৃপানাথ মালা মহাশয় সংসদ এমপি আমরা করিমগঞ্জের কাণ্ডেও রাস্তার দিকে আইসি, গাড়ি আইসি, দেখিয়া গেছো, হ্যাঁ, তবু রাস্তার খামটা কিছু করছেন না। এরপরে আমার প্রাক্তন এমএলএ আমরা সাউথ করিমগঞ্জের এমএলএ টাইম করছেন যে রাস্তার কাম আই গেছে, দেখিয়ে দিলে আর বোর্ডও লাগানি আছে, শিলান্যাস লাগানি আছে, টেকা লেখা সেনশন আছে, কিন্তু এখন পর্যন্ত একটাও কাম আইছে না। বিগত অত বছর থেকে আমরা কষ্ট করি, হ্যাঁ। আর আশিস নাথ, করিমগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আশিস নাথ, টাইম কইয়া গেছে 1 মাসের ভিতরে কাম হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত টাইম কথা দিচ্ছি না, কিচ্ছু না, পাত্তাও দিচ্ছি না কথা। এর লেগে আমরা আজকে এই রাস্তার দাবিতে ধর্ণা দিচ্ছি। আর এটার হইল নীলামবাজার ফার্মপাশা জিপির 5 নম্বর ওয়ার্ডের এই রাস্তা বৈরাগীচক এলাকায় পড়ে, এই রাস্তাটার এই অবস্থা। আর আমি 7 দিন, আজকে যদি অনশন ভাঙ্গাচ্ছি আয় না, আজকে আমি 7 দিন পরে আমি রোড স্ট্রাইক করে দিব, ন্যাশনাল হাইওয়ে স্ট্রাইক করে দিব, কেন হইল না? ওটা আমার দাবি যে অতি সত্বর আমার রাস্তাটা ঠিক হইতো। নমস্কার, ধন্যবাদ। মাইজগ্রাম বৃদ্ধাশ্রম ও সংলগ্ন এলাকার জমি কেলেঙ্কারি নিয়ে আজ ডিসির কাছে একটি মেমোরেন্ডাম সহ অনেক তথ্য তুলে দিলেন। জমি কেলেঙ্কারি হয়েছে বলে বললেন দেবদুলাল দাস। বিবেকানন্দ বৃদ্ধাশ্রম সেবা কেন্দ্রের জন্য সরকার থেকে কিছু জায়গা বরাদ্দ হয় এখানে আশ্রম বানানোর জন্য। ভালো কথা, সেখানে আমার কোনো ইন্টারেস্ট নেই, ওরা বানাক না বানাক তাতে আমার কিছু যায় আসে না। সরকারকে তাদেরকে জমি দেওয়া হয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সেখানে আমার কিছু জায়গা আছে, সেই জায়গা ওরা জবরদখল করছে এবং সাথে সরকারের কিছু কিছু জায়গা আছে, সেই জায়গাগুলি ওরা দখল করছে। ছোটো ছোটো ঘর বানিয়ে রাখা, সরকারি জায়গায় যাতে জবরদখল করা যায়, সেই কারণে আজকে আমি ডেপুটি কমিশনারের কাছে এসেছি মেমোরেন্ডাম দিতে, যাতে এটা ভালো একটা এনকোয়ারি হয় এবং ভালো পদক্ষেপ নেওয়া হয়, যাতে এই জমি কেলেঙ্কারি যারা জড়িত আছে ওদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় এবং ওদেরকে যেন শাস্তি দেওয়া হয়। দেখুন, ওখানে যারা জমি কেলেঙ্কারি করছে ওদের পিছনে কেউ না কেউ আছে। বারবার পাখিদের নাম মুখে নেওয়া ঠিক নয়, সেখানে আমি নাম নিতেও চাইছি না। আমার বিশ্বাস ডেপুটি কমিশনার মারফতে ভালো ইনকোয়ারি হবে এবং দোষীরা শাস্তি পাবে। এই আসেনি এমজি এন্ডেকা থেকে একটা কাজ, ছোটো একটা কাজ এসেছে 4,86,938 টাকা। কাজ হয়েছে কি না হয়েছে সেটা আমি জানি না, আমি দেখিও, সেটা আমার প্রয়োজন নাই। আমি প্রয়োজন মনে করি না যে কত টাকার কাজ হয়েছে কত টাকার কাজ হয়নি। আমার কথা হলো যে আমার জায়গা দখল হচ্ছে এবং সরকারি জায়গা দখল হচ্ছে, সেই প্রতিবাদে আমি আজকে এখানে এসেছি। ওরা বলেছিল যে দেখুন, কে কমিটিতে আছে কে কমিটিতে নেই সেটা আমার জানা নেই, তবে রামকৃষ্ণ মিশনকে এখানে জড়ানোর কিছু নয়। দেখুন, আমরা যখন কোনো একটা শুভ কাজ করি তখন মিশনের মহারাজকে নিয়ে আমরা
উদ্বোধন করাই বা ফিতা কাটি, সেখানে রামকৃষ্ণ মিশনকে জোড়ানো ঠিক নয়। ওদের মূল উদ্দেশ্য হচ্ছে শাক দিয়ে মাছ ডাকা, সেখানে রামকৃষ্ণ মিশনকে মাঝখানে টেনে আনা হচ্ছে। আপনি এক কথায় বলতে চাইছেন যে বৃদ্ধাশ্রমের নামে এখানে একটা জমি কেলেঙ্কারি চলছে। হ্যাঁ, ভালো করে যদি ইনকোয়ারি হয় তাহলে বৃদ্ধাশ্রম কমিটিতে যারা আছেন ওরাই জমি কেলেঙ্কারি করছে এবং সাথে ইন্ধন দিচ্ছেন এক পাপি লোক। এই পাপির লোকটা নাম বারবার বলতে চাই না, আগে বলেছি আর আমি বলতেও চাই না, পাপির নাম বারবার মুখে উচ্চারণ করা ঠিক না। পিতৃদোষ মানে কি? পিতৃদোষ নিয়ে বিস্তারিতভাবে বললেন রূপা আনন্দ জ্যোতিষী, তা আপনারা দেখে নিন। नमस्कार दोस्तों, मैं एस्ट्रोलॉजर रूपानंद और आज मैं बात करूंगी पितृदोष के बारे में। क्या है पितृदोष, क्यों यह होता है, क्यों यह लगता है पितृदोष, इसका जो लक्षण है वह क्या है, इसका निवारण क्या है, आज मैं सब कुछ इस वीडियो में बताऊंगी, तो देखते रहिएगा अंत तक ये वीडियो। अब सवाल यह है कि पितृदोष क्यों लग जाता है आखिर में। बहुत सारे लोग मुझसे सवाल पूछते हैं कि हमने कभी किसी का बिगाड़ा नहीं, हमने कभी किसी को दुखी नहीं किया, हमारे जीवन में इतनी सारी मुसीबतें आ रही है तो क्यों आ रही है, आखिर पितृदोष है भी या नहीं। बहुत सारे लोगों का ये सवाल होता है, तो आज मैं इस सवाल का जवाब देने वाली हूँ कि आखिर ये पितृदोष आपको क्यों लग जाता है। दोस्तों, यह जो धरती है, यह जो पृथ्वी है, यह कर्म भूमि है। आपने पिछले और पूर्व में जो भी गलतियाँ की है वह सब इसी धरती पर इसी जन्म में हमें भुगतना पड़ता है। आप जो भी अच्छे और बुरे कर्म करते हैं आपको या तो इस जन्म में भुगतना पड़ता है या तो अगले जन्म में भुगतना पड़ता है, लेकिन भुगतना जरूर पड़ता है। अच्छे और बुरे कर्मों का फल आपको जरूर मिलता है। आपको पिछले जन्मों का तो याद नहीं, लेकिन अगर आपने पिछले जन्मों में कुछ पाप कर्म किए हैं, बुरे कर्म किए हैं, तो आपको इस जन्म में उसके कर्म भुगतने ही पड़ेंगे। चाहे आप इस जन्म में चाहे कितने भी अच्छे कर्म क्यों ना कर रहे हो, लेकिन पिछले जन्मों के पाप कर्म आपको इस जन्म में भुगतने ही पड़ेंगे। दूसरा यह है कारण कि अगर आपके पूर्वज, आपके माता पिता कुछ पाप कर्म किए हैं तो आपको उनके पाप कर्मों का फल भुगतना पड़ेगा इस जन्म में। अगला कारण क्या है, अब मैं आपको बताती हूँ। अगर आपने अपने माता पिता का सम्मान नहीं किया, उन्हें रुलाया, उन्हें सताया, उन्हें भोजन नहीं दिया, उन्हें अकेला छोड़ा, उन्हें तरपाया, तो यह भी पितृदोष का एक कारण है। अगर आपने अपने माता पिता को बुढ़ापे में बेघर किया, उनका सम्मान नहीं किया, उनसे छुटकारा पाना चाहा, तो यह भी पितृदोष का बहुत बड़ा कारण बन सकता है। अगर आपने अपने पूर्वजों के प्रति कर्तव्य नहीं निभाया, उन्हें बहुत ही ज़्यादा परेशान किया, तो यह भी आपके पाप कर्मों में गिना जाएगा। चाहे यह पाप कर्म आपके पूर्वज किए हो या आप किए हो, यह पितृदोष लगता है। आइए जानते हैं इसके लक्षण क्या है। मैंने कारण बताए, अब इसके लक्षण बताती हूँ। अगर आपके जॉब में, नौकरी में बाधाएं आ रही है, आपकी जो नौकरी है लग लग के छूट जा रही है, अब बार बार नौकरी को, अपने जॉब को बदलते हो, आपको बिजनेस में परेशानी आ रही है, आपकी शादी लग लग के टूट जा रही है, आपका जो वैवाहिक जीवन है, मैरिड लाइफ है, वह अच्छा नहीं चल रहा है, बहुत ज़्यादा परेशानियां आ रही हैं उसमें, आपके जो बच्चे हैं वह खुश नहीं है, उनकी पढ़ाई लिखाई अच्छी नहीं चल रही है, आप मानसिक रूप से बीमार हो चुके हैं, आप अकेले रह रहे हैं, आप अकेले हो चुके हैं, तो यह सब जो लक्षण है यह पितृदोष के लक्षण है। अब मैं आपको पितृदोष के बहुत ही आसान से उपाय बता रही हूँ, जिसको कर कर आप अपने जीवन में पितृदोष की समस्या से पूरी तरह से छुटकारा पा सकते हैं। तो आइए जानते हैं क्या है वह आसान से उपाय। तो सबसे पहले आपको क्या करना है, आपको अपने माता पिता की सेवा करनी है। अगर आपके माता पिता जीवित है तो आपको उनकी दिल से सेवा करनी है। अगर आपके माता पिता जीवित नहीं है तो आपको करना क्या है, आपके आसपास के जो बड़े बुजुर्ग हैं उनकी सेवा करनी है, उनकी देखभाल करनी है। उनसे जाकर पूछिए क्या आपको कोई परेशानी है। अगर उन्हें हॉस्पिटल ले जाने की ज़रूरत है तो आप उन्हें हॉस्पिटल भी लेकर जाए। अगर उन्हें दवाइयाँ चाहिए तो आप उन्हें दवाइयाँ दीजिए।
आप हर तरह से उनका ख्याल रखिए, उनसे पूछिए आपको खाने में क्या पसंद है, उनका मनपसंद खाना खिलाइए। उन्हें अगर कपड़ों की ज़रूरत है तो आप उन्हें कपड़े दीजिए, उन्हें अच्छा भोजन दीजिए, उनका अच्छा सम्मान कीजिए। माता पिता हो या बड़े बुजुर्ग हो, वह क्या चाहते हैं? आपसे समय चाहते हैं। आप अपने जो समय है, जो 24 आवर है, 24 घंटे हैं, उनमें से कुछ समय आप उन बड़े बुजुर्गों को दीजिए। वह चाहते हैं कि कोई मेरे साथ थोड़ी देर बैठकर बातें करें। उनका अकेलापन दूर कीजिए। इससे पितृदोष की समस्या से निजात पा सकते हैं। दोस्तों, एक बात हमेशा याद रखिएगा, बड़े बुजुर्गों को कभी भी अकेला ना छोड़ें। उन्हें अकेलापन कभी भी महसूस ना हो, चाहे आपके माता पिता हो, आपके दादा दादी हो, आपके नाना नानी हो, या फिर आपके मोहल्ले आसपास के बड़े बुजुर्ग हो। उनका साथ दीजिए, उन्हें आपसे साथ चाहिए। दोस्तों, पितृदोष से निजात पाने के लिए एक और उपाय है जो बहुत लोग करना नहीं चाहेंगे, लेकिन अगर आप करेंगे तो पितृदोष से बहुत जल्दी आप छुटकारा पा सकते हैं। वह यह है कि कुष्ठ रोगियों की मदद करें। चाहे उन्हें कपड़े दे, चाहे उन्हें खाना खिलाए, अच्छा खाना खिलाए, कुछ भी करके उनकी मदद करें, तो आप बहुत जल्द पितृदोष की समस्या से निजात पाएंगे और आपके जो पूर्वज हैं आपके इस अच्छे कर्मों से बहुत ही ज़्यादा खुश होंगे। और एक आसान सा उपाय मैं आपको बताना चाहूँगी, अगर आप करेंगे तो पितृदोष की समस्या से निजात पा सकते हैं। लेकिन यह उपाय आपको हर रोज करनी है, ध्यान से करनी है। सुबह और शाम पीपल की जड़ में जल चढ़ाएं और तेल का दीपक जलाएं और मंत्रों का उच्चारण करें। ओम पितृदेवाय नमः, यह आपको मंत्र 11 बार जरूर जपना है और अपने पितरों को हाथ जोड़कर प्रार्थना करनी है कि आप हमारे जीवन की हर समस्या को दूर करें और अपना आशीर्वाद हमारे ऊपर बनाए रखें। यह थे कुछ आसान से उपाय, जिसको आप दिल से करेंगे, मन से करेंगे तो आप पितृदोष की समस्या से निजात पा सकते हैं। लेकिन अगर आपके पास समय नहीं है, आपके पास समय नहीं है उपाय करने के, तो आप अच्छा एस्ट्रोलॉजर से, कोई अच्छे एस्ट्रोलॉजर से पितृदोष की समस्या का उपाय करा सकते हैं। उपाय मैं भी करती हूँ, मैं वैदिक एस्ट्रोलॉजी से भी करती हूँ और साइकिक एस्ट्रोलॉजी से भी करती हूँ। मेरे पास दोनों ही तरह के उपाय हैं। यह जो साइकिक एस्ट्रोलॉजी से जो उपाय हैं और वैदिक एस्ट्रोलॉजी से भी जो उपाय हैं, वह दिव्य शक्तियों के माध्यम से मुझे उपाय मालूम होते हैं कि मुझे किस तरह से आपके लिए उपाय करने हैं। दोस्तों, कभी कभी ऐसा होता है कि किसी के जीवन में जो पितृदोष की समस्याएं हैं वह कम होती है, कभी किसी के जीवन में पितृदोष की समस्याएं ज़्यादा हो। मैं करती क्या हूँ कि साइकिक एस्ट्रोलॉजी के मेथड से मैं आपके जो फोटोग्राफ्स है उसको ध्यान से देखती हूँ, आपके एनर्जी से कनेक्ट होती हूँ। आपके अगर पूर्वज की फ़ोटो है तो आप वो पूर्वज की फ़ोटो मुझे प्रोवाइड करेंगे। मैं उनके फ़ोटो को भी देखकर आपके एनर्जी से कनेक्ट होकर और आपके पूर्वज के एनर्जी से कनेक्ट होकर मैं यह पता लगा सकती हूँ कि आपके जो पूर्वज है वह दुखी क्यों है और उन्हें क्या चाहिए। मेरे पास ऐसी शक्ति है जिसे मैं किसी भी डेड पर्सन से कनेक्ट हो सकती हूँ, चाहे आपके पूर्वज हो या कोई भी जिनकी मृत्यु हो चुकी है, मैं उनसे कनेक्ट हो सकती हूँ। मेरे पास ऐसी दैविक शक्तियाँ हैं जिसके माध्यम से मैं जुड़ सकती हूँ, उनकी आत्माओं से बातें कर सकती हूँ। तो पितृदोष की जो समस्या है मैं दैविक शक्तियों के माध्यम से सॉल्व करती हूँ। पितृदोष की समस्या जो है वह मैं दैविक शक्तियों से सॉल्व करती हूँ, दैविक शक्तियों की मदद से सॉल्व करती हूँ। तो अगर आपके जीवन में पितृदोष है और आपके पास खुद से उपाय करने के लिए समय नहीं है, टाइम नहीं है, तो फिर आप मुझसे उपाय करवा सकते हैं। इसके लिए आपको अपनी फोटोग्राफ्स देनी होंगी, अपने पूर्वज की फोटोग्राफ्स देनी होंगी अगर है तो। अगर नहीं भी है तो भी मैं आपसे, आपके एनर्जी से आपके पूर्वज तक कनेक्ट हो सकती हूँ, उनकी आत्मा से कनेक्ट हो सकती हूँ, उनकी एनर्जी से कनेक्ट हो सकती हूँ, उनकी सोल से कनेक्ट हो सकती हूँ। तो जब मैं उनकी सोल से कनेक्ट होंगी तो मैं उनसे यह पूछूंगी कि आपको क्या चाहिए और आपको शांति कैसे। और जब मुझे यह मालूम होगा कि उन्हें क्या चाहिए तो फिर मैं उसके अनुसार पितृदोष की समस्या का समाधान करूंगी।
तो जिन लोगों को भी प्रॉब्लम है पितृदोष की वो मुझसे कांटेक्ट कर सकते हैं। मेरा नंबर है 9870639313। नमस्कार। সীমান্ত বার্তা আজ এই পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।